সেই সমস্ত মানুষের কানে পৌঁছায় যারা এখনো পর্যন্ত এই যে ঘটনা ঘটেছে সেই ঘটনার যত তাড়াতাড়ি সম্ভব যেন শাস্তি হয়। আমাদের একটাই পুলিশ তোমার কিসের ভয়? তোমার কে হয়? পুলিশ তোমার কিসের ভয়? দর্শক 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 তোমার কে হয়? দক্ষিণ বোসপুকুর অধিবাসীবৃন্দের উদ্যোগে আরজি করের নির্যাতিতার প্রতিবাদের দাবিতে নাগরিক সমাজের একটি মিছিল এই মুহূর্তে সংগঠিত হচ্ছে এবং এই মিছিলে যোগদান করেছেন অভিনেত্রী দেবলীনা দত্ত। আমরা দেবলীনাদিকে পেয়েছি, দেবলীনাদির সাথে একটু কথা বলবো। দিদি, আপনাকে প্রথম যে প্রশ্নটা করব সেটা হচ্ছে যে এই মুহূর্তে যে মিছিলটা চলছে, মানে 9 তারিখের ঘটনার পর কার্যত এটা একটা সাধারণ মানুষের মিছিল হিসাবে মানে একটা গণ্য হচ্ছে এবং সাধারণ মানুষ এটাকে এই প্রতিবাদটাকে নিজের হাতে তুলে নিয়েছে এবং আমরা দেখছিলাম যতক্ষণ রাস্তায় মিছিলটা চলছিল ততক্ষণ মানে ফোনের লাইট দিয়ে মানুষ তাদের সমবেদনা জানাচ্ছেন সব কিছু। এই পুরো বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন যদি একটু বলেন, এই মিছিলটা নিয়ে এবং পুরো ঘটনাটা নিয়ে আপনি কিভাবে দেখেন? আমি তো আন্দোলনকারীদেরই একজন, আমি এই মুহূর্তে আলাদা কিচ্ছু নই। মানে এখানে যতজন মানুষ দাঁড়িয়ে আছেন আমি একেবারেই তাদেরই একজন, কারণ আমি তো আগে নাগরিক, মানে আমি তো ভূমিষ্ঠ হয়ে অভিনেত্রী হয়ে যাইনি। আমি একজন সাধারণ নাগরিক হিসেবে জন্মেছি, আমার একটা আই কার্ড আছে নাগরিক হিসেবে। কাজে আমার পরিচয় এটা নয় যে আমি একজন অভিনেত্রী, বা আমার পরিচয় আমার দলীয় পতাকাও নয়। আমার পরিচয় প্রথম যেটা এবং শেষ পর্যন্ত যেটা থাকবে সেটা হচ্ছে আমি একজন নাগরিক, এবং একজন নাগরিক হিসেবে আমারও একটা ওয়ার্ক প্লেস আছে। ওয়ার্ক প্লেসের ভেতরে, সিকিওর জায়গার ভেতরে যদি এই ঘটনা ঘটে যায়, প্রত্যেকটা রেপ সমান দুঃখজনক, সমান ভয়ঙ্কর, কিন্তু একটা সিকিওর জায়গা বলে যেটাকে আমরা ধরছি, সেই জায়গায় যদি এই ঘটনা ঘটে যায় তাহলে আমার সেফটিও আজকে নেই এবং কোথাওই আর সেফটি নেই। এটার দৃষ্টান্তমূলক শাস্তি যদি আমরা দেখতে পাই তাহলে আমরা বুঝবো যে কিঞ্চিত হলেও ধর্ষণ মনস্ক মানুষরা বা অপরাধ মনস্ক মানুষরা একটু ভয় পাবেন, এবং ভয় পাওয়ানোর জন্য আমি বারবার দৃষ্টান্তমূলক শাস্তির কথা বলছি। এর আগে ক্যাপিটাল পানিশমেন্ট হয়েছে, এর আগে এনকাউন্টারও হয়েছে, তাতে কি রেপ বন্ধ হয়েছে? হয়নি। তার মানে কি দেখা যাচ্ছে যে এর মধ্যে এতগুলো রেপ হয়ে গেল, মলেস্টেশন হয়ে গেল, মানে আমরা যত প্রতিবাদ করছি তত অপরাধ মনস্ক মানুষরা আমাদের চ্যালেঞ্জ করছে, দেখো তোমরা প্রতিবাদ করবে আমরা আরও করবো, দেখো তোমরা প্রতিবাদ করবে আরও করবো। তাই জন্যই আমি বারবার বলছি, শুধু এই রেপ বিষয়টার জন্য যদি একটা দৃষ্টান্তমূলক শাস্তি আবেদন করছি একজন মহিলা হিসেবে, নারী হিসেবে যেন তৈরি করা হয়। প্রয়োজনে আমি কালকুঠুরিতে বন্ধ করে রাখা হোক বাকি জীবনটা, মৃত্যুদণ্ড নয়, একটাই অন্ধকার কালকুঠুরিতে ছোট্ট 4 ফিট বাই 4 ফিট বাকি জীবনটা বন্ধ করে রাখা হোক এবং তার ভিডিও ফুটেজ জনগণের কাছে পৌঁছে দেওয়া হোক। শুনতে একটু তালিবানি হয়তো রাখছে, কিন্তু যে ভয়ঙ্কর অপরাধটা হয়েছে, আমার মনে হয় যে এই মনস্কজার মানুষরা তারা যদি প্রচণ্ড ভয় না পান শাস্তি দেখে, তাহলে আটকানো যাবে না। এবং আরেকটা খুব আর কি প্রশ্ন করবে বলো? আরেকটা যেটা দিদি আপনি বলছিলেন এক্ষুনি যে আরজি কর নিয়ে বা ডাক্তাররা যে কর্মবিরতি রেখেছেন এবং আউটডোরে ডাক্তাররা যেভাবে পরিষেবা দিচ্ছেন, এই নিয়েও কিছু মিথ্যে প্রচার হচ্ছে, বিভিন্ন রকমের কথা হচ্ছে। আপনি মিছিল মানে আপনি এই প্রতিবাদের সঙ্গে তো অনেক দিন থেকে যুক্ত এবং আপনি ওইখানে ডাক্তারদের সঙ্গে আপনি গিয়ে কথা বলেছেন, আছেন, কি চিত্রটা দেখেছেন এবং যতটা বাইরে আসছে তার মধ্যে মানে কোনো গরমিল পাচ্ছেন বা কোনো অসামঞ্জস্যতা পাচ্ছেন কিনা সেটা যদি একটু বলেন। আমি নিশ্চিতভাবে অসামঞ্জস্য, আমাকে না এই কথাটা আমি যখনই বলছি অনেকেই জিজ্ঞেস করছেন যে আপনার বাড়িতে কিছু হলে বা আপনার কিছু হলে আপনি কি গভর্নমেন্ট হসপিটালে যান? হ্যাঁ, আমি যাই, আমি গেছি, কিছুদিন আগেও গেছি গভর্নমেন্ট হসপিটালে, বারবার গেছি, দিনের পর দিন গেছি, কেননা গভর্নমেন্ট হসপিটাল কয়েকটাতে এমন কিছু সাংঘাতিক ভালো ডাক্তার রয়েছেন, তাদেরকে দেখাবো বলে গভর্নমেন্ট হসপিটালে গেছি। এটা প্রথমে ক্লিয়ার করে দিলাম আমি। হ্যাঁ, এবারে আমি আমার বাকি কথায় আসি। আমি ওদের সঙ্গে সারাক্ষণ থাকছি, জুনিয়র ডাক্তার ফ্রন্টের সঙ্গে। আমি প্রত্যেকটা কনভেনশন অ্যাটেন্ড করছি। আমি সল্টলেকে সিনিয়র ডাক্তারবাবুদের যে ওয়াকটা ছিল সেটাও অ্যাটেন্ড, সেখানে কয়েক হাজার সিনিয়র ডক্টরস ছিলেন, গোটা পশ্চিমবঙ্গ থেকে এসেছিলেন তারা। প্রত্যেকে 24 ঘন্টা ওভারটাইম করছেন, দিনের পর দিন টার্ন বাই টার্ন 24 ঘন্টা ওভারটাইম করছেন, যাতে এই আন্দোলন জারি থাকে। ইনডোর, আউটডোর, ওপিডি, ইমার্জেন্সি সব খোলা। প্রচুর রুগীর সাথে সরাসরি কথা বললাম, তারা বলছেন তাদের কোনো অসুবিধে হচ্ছে না, বারবার আসছেন তারা পরিষেবা পাচ্ছেন।
কিছু রুগী কখনো কখনো ফিরে যাচ্ছেন এবং অসুবিধে হচ্ছে, সেটার যা রেশিও, সেই রেশিও বরং সারা বছর পশ্চিমবঙ্গে যতজন রুগী ফিরে যায় তার থেকে কম। তার কারণ অভয়া ক্লিনিক শুরু হয়েছে, যেটা ইতিহাসে প্রথমবার। ওখানে 4টে ফোন নাম্বার দেওয়া আছে, যেখানে যখন খুশি ফোন করলে ডাক্তারি পরিষেবা পাওয়া যাচ্ছে, যেখানে 1000-এর বেশি লোক প্রত্যেক দিন ওষুধ পাচ্ছেন ফ্রিতে। আপনারা অভয় ক্লিনিকটা একটু দেখুন, ফোন নাম্বারগুলো একটু দেখুন, আপনারা পরিষেবা গ্রহণ করুন, কারণ জুনিয়র ডক্টরস ফ্রন্ট এই পরিষেবাটাও পাশাপাশি দিচ্ছেন জনগণকে। তাদেরকে ফোন করলেই তারা পৌঁছে যাচ্ছেন। ফলে পশ্চিমবঙ্গের যে স্বাস্থ্য ব্যবস্থা, যদি লোকজন ফিরে যাচ্ছে তাহলে সেই স্বাস্থ্য ব্যবস্থার অক্ষমতা, যেটাতে সারা বছর 12 মাস লোকজন ফিরে যায়, সেটা তো আপনারাও জানেন, তার সংখ্যা বৃদ্ধি কিন্তু হয়নি, কারণ সিনিয়র ডাক্তারবাবুরা সেটা পুষিয়ে দিচ্ছেন এবং জুনিয়র ডক্টরসরা অভয়া ক্লিনিক দিয়ে একটা সাংঘাতিক সুবিধাজনক পরিষেবা শুরু করেছেন। যেটা কতটা সুবিধাজনক আপনারা যদি একটু চোখ কান খুলে সেটা না দেখেন, না বোঝেন, তাহলে আপনারা বুঝতে পারবেন না। আর ওরা বেচারা জীবন সংশয় নিয়ে রয়েছে। মানে অনেকে অনেক কষ্ট করে ডাক্তারি পড়তে এসেছিল, তাদের ভালো লাগছে না আন্দোলন করতে, তাদের ভবিষ্যৎ হয়তো অন্ধকার, তাদের কাছে থ্রেট কলস আসছে, বলছে পরীক্ষায় বসতে দেবো না, ফেল করাবো, কিছু হবে না ভবিষ্যতে। সব কিছুকে উপেক্ষা করে ওরা অসহায়ের মতো আন্দোলন করছে। কেন জানেন? ওদের মনে হচ্ছে যদি মেরে দেয়, যদি তিলোত্তমার মতো আমাদেরকেও মেরে দেয়, আমরা তো আন্দোলন করে ফেলেছি, এবার যদি আমাদেরকে মেরে দেয়, এই প্রাণ সংশয় তারা কিছু করতে পারছে না। আমাদের একটু তাদের পাশে থাকা দরকার। আমি একটু বুঝুন আমার কথাটা। একটা শেষ প্রশ্ন করব দিদি। অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত যখন উনি প্রোটেস্ট করতে যান রাত দখলের দিন, তখন ওনাকে গো ব্যাক স্লোগান দেওয়া হয়। আপনি এই পুরো বিষয়টা কিভাবে দেখেন? আমি সেই সময় আমি প্রত্যক্ষদর্শী পুরো ঘটনাটার। প্রশ্নটা শুধু গো ব্যাক স্লোগান নিয়ে নয়, স্লোগান দেওয়া হয় বহু মানুষের ক্ষেত্রে, বহু স্লোগান, মিম তৈরি হয়, আমাদের অভিনেত্রীদের নিয়ে তো হয়ই, ট্রোলিং, মিম। আমরা যাই করি জনগণের মনে হয় সেটা মিথ্যে, আমরা যেটাই করি জনগণের মনে হয় সেটা মিথ্যে, তাতে আমাদের কিছু যায় আসে না। ব্যাপারটা ফিজিক্যাল হয়ে গিয়েছিল, ফিজিক্যাল অ্যাসল্টের জায়গায় চলে গিয়েছিল। কারণ ঋতুদিকে যে দুজন ছেলে অভিনেতা, ঋষভ বসুও ছিল ওখানে, এবং দুটি মেয়ে ঋতুদিকে গার্ড করার চেষ্টা করছিলেন। তার মধ্যে একটি মেয়ের আজকে সিটি স্ক্যান হয়েছে এবং আরেকটি মেয়েকে গতকাল 7টা পেনকিলার ইঞ্জেকশন নিতে হয়েছে। ডান পায়ে হেমোটোমা হয়ে গেছে, সে খোঁড়াচ্ছে, ব্যান্ডেজ বেঁধে বাড়িতে বসে আছে। তার মানে, এবং দুটি ছেলের হাতে নখের আঁচড় লেগেছে। জনগণ, ছেলে না মেয়ে আমরা জানি না। আমার কথা হচ্ছে, কাউকে আমাদের ভালো লাগলো না, তার কিছু একটা ভালো লাগলো না, পছন্দ হলো না, আমরা তাকে শারীরিকভাবে আক্রমণ করতে পারি কি? তাহলে তো এই আন্দোলন করে কি লাভ? তাহলে আমি ঋতুদি বলে বলছি না, কোনো পুরুষকেও আমরা এটা করতে পারি না। আমি বলছি কোনো পুরুষকেও আমরা এটা করতে পারি না। যদি ঋতুদিকে ওইভাবে ওরা নিজেদের ওপর আক্রমণটা না নিয়ে না বাঁচাতো, তাহলে ঋতুদি আজকে কতটা আহত হতেন সেটা আমি জানি না। যারা বলছেন ঠিক হয়েছে, বেশ হয়েছে, তাদেরকে আমি প্রশ্ন করছি যে আজকে যদি ঋতুদি আহত হয়ে হসপিটালাইজড হতেন বা সিরিয়াসলি শারীরিকভাবে ইনজিওর্ড হয়ে যেতেন, তাহলে তো আন্দোলনকারীদেরকে দায়ী করা হতো সেটার জন্য। সেটা কি ভালো হতো? আপনারা প্রশ্ন করুন নিজেদের।